हेलो डियर बच्चों, সবাই আশা করি খুব ভালো আছো। আমার নাম মোহাম্মদ গোলাম মুর্তজা। আশা করি সবাই চিনতে পারছো, লকডাউনে ভুলে যাওনি। তাহলে এখন আমরা চলে আসবো কয়েকটা জিনিসে, সেটা হচ্ছে সংকট কোণ জানবো। ওকে, আগের দিন আমাদের প্রতিসালঙ্ক অবধি হয়ে গেছিলো, মাধ্যমের প্রতিসালঙ্ক অবধি। তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংকট কোণ। তাহলে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তো চলে আসো, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। ওকে, এটা হচ্ছে কি বললাম, দুই মাধ্যমের বিভেদ তল। উপরে আছে তোমার ঘন মাধ্যম আর নিচে আছে তোমার লঘু মাধ্যম। তাহলে আলোকরশ্মি যখন ঘন থেকে লঘুতে প্রবেশ করবে, আলোকরশ্মি যখন ঘন থেকে লঘুতে প্রবেশ করে তখন কি হয়? আলোকরশ্মি যখন ঘন থেকে লঘুতে প্রবেশ করে তখন কি হয় বলো তো? প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আলোকরশ্মি যখন ঘন থেকে লঘুতে প্রবেশ করে তখন প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। ওকে, তখন দেখো এটা হচ্ছে আমার আপতিত রশ্মি পি ও, আর প্রতিসৃত রশ্মি হচ্ছে ও কিউ। তাহলে এখন আপতন কোণ কোনটা? এই কোণটা হচ্ছে আপতন কোণ, এই কোণটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ অপেক্ষা যখন আলোকরশ্মি ঘন থেকে লঘুতে প্রবেশ করবে তখন আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা কি হবে? বেশি হবে। আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা কি হবে? বেশি হবে। ওকে, এবার দেখো, যদি আমি আপতন কোণের মানটাকে বাড়াতে থাকি, আপতন কোণের মানটা যদি বাড়ে, দেখো আমি আপতন কোণের মানটাকে বাড়ালাম, তাহলে একইভাবে প্রতিসরণ কোণের মানটাও কি হবে? বাড়তে থাকবে। আপতন কোণের মান যদি বাড়তে থাকে, এবার যদি আপতন কোণের মান বাড়তে থাকে তাহলে কি হবে? প্রতিসরণ কোণের মানটাও বাড়তে থাকবে। প্রতিসরণ কোণের মানটাও বাড়তে থাকবে। ফলে একসময় কি হবে? আপতন কোণের মান বাড়াতেই থাকলে কি হবে? এইভাবে আপতন কোণের মান বাড়তে থাকলে কি হবে? আপতন কোণের মান বাড়তে থাকলে একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ কী হবে? বেড়ে 90 ডিগ্রি হয়ে যাবে। প্রতিসরণ কোণ বেড়ে কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে ঘন মাধ্যমের ওই নির্দিষ্ট আপতন কোণটাকে বলা হবে সংকট কোণ। তাহলে এখানে এই যে আইপি, সেটা হচ্ছে তোমার সংকট কোণ। তাহলে সংকট কোণ কাকে বলে? এই আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপতন ঘন মাধ্যমের যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তখন ঘন মাধ্যমের সেই নির্দিষ্ট আপতন কোণকে বলা হবে সংকট কোণ। ওকে, তাহলে সংকট কোণ কাকে বলে? আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন ঘন মাধ্যমের যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়। ঠিক আছে, তাহলে প্রতিসৃত রশ্মিটা কী হবে? দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাবে, তখন কি হবে? সেই নির্দিষ্ট আপতন কোণটাকে বলবো আমি সংকট কোণ বলবো। ওকে, তাহলে আলোকরশ্মি যদি ঘন মাধ্যমের সংকট কোণে আপতিত হয়, তাহলে বলো তো প্রতিসরণ কোণ কত ডিগ্রি হবে? এটা যদি সংকট কোণ আইপি হয়, আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করার সময় সংকট কোণে আপতিত হয়, ঠিক আছে, এটা হচ্ছে সংকট কোণে যদি আপতিত হয়, তাহলে প্রতিসরণ কোণ কত হবে?
প্রতিসরণ কোণ হবে তোমার 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিসৃত রশ্মি কী হবে, দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে যাবে। তাহলে সংকট কোণ তৈরি করার শর্ত কি, অবশ্যই আলোকে ঘন থেকে লঘুতে যেতে হবে। ওকে, এবার একটা ইন্টারেস্টফুল ব্যাপার হচ্ছে এটাই কি, তাহলে এই কোণটাকে আমরা বললাম সংকট কোণ। এবার আমরা একটা ইন্টারেস্টফুল জিনিস জানবো কি, এবার যদি আমি আলোকে ঘন থেকে আবার লঘুতেই পাঠাবো, তো ঘন মাধ্যমের আপতন কোণটা, এবার সাপোজ ধরলাম এটা হচ্ছে সংকট কোণ, এই কোণটা হচ্ছে তোমার সংকট কোণ আইপি। তাহলে প্রতিসৃত রশ্মি কী হবে, বিভেদ তল ঘেঁষে যাবে। এবার আমি কি করলাম, এই আপতন কোণটাকে আরও বাড়ালাম, মানে সংকট কোণ অপেক্ষাও যদি বেশি করি, সংকট কোণ অপেক্ষাও যদি আমি আপতন কোণটাকে বাড়াই, তাহলে কি হবে, প্রতিসৃত রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে প্রবেশই করবে না, কি হবে, সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে আবার কি হবে, তোমার প্রথম মাধ্যমে ফিরে আসবে। ওকে, তাহলে কি বললাম, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণের মান যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তখন প্রতিসৃত রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে কি হবে, সম্পূর্ণভাবে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। তাহলে এই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, বললাম আলোক রশ্মি যখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে, তখন ঘন মাধ্যমের আপতন কোণের মান যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তাহলে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, তাহলে আমরা চলে আসবে এখন, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি, তাহলে শর্ত এটাই বললাম কি, আপতন কোণের মানটা হবে সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। ওকে, কি বললাম, আপতন কোণের মানটাকে সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। ওকে, এবং আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তাহলেই মানে ঘন থেকে লঘুতে ফেলতে হবে, তাহলেই কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনাটা ঘটবে। তাহলে বলো তো কেউ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনাটি কখন ঘটবে? তাহলে সবাই পাচ্ছ আশা করি। তাহলে এখন আমরা চলে আসব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন বলা হয়, মানে এই প্রতিফলনটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন বলা হলো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন বলা হলো, তাহলে আমরা এখন চলে আসব। দেখো, সাধারণ প্রতিফলনে কি হয়, সাধারণ প্রতিফলনে আলোক রশ্মির কিছু অংশ, আলোক রশ্মি আপতিত হলো, ঠিক আছে, বিভেদ তলে আপতিত হলো বা প্রতিফলক তলে আপতিত হলো, তাহলে আলোক রশ্মির কিছু অংশ কি হয়, আলোক রশ্মির কিছু অংশ প্রতিফলিত হয় এবং কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। ঠিক আছে, কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তাহলে কি হয়, কিন্তু এখানে দেখো অভ্যন্তরীণ, এটা কি সাধারণ প্রতিসরণের ক্ষেত্রে এটা হয়, সাধারণ প্রতিসরণ এর সময় এই ঘটনাটা হয় কি, আলোক রশ্মি আসলো, আপতিত হলো দুই মাধ্যমে বিভেদ তলে, এসে কি হলো, কিছু অংশ প্রতিফলিত হলো এবং কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হলো। কিন্তু সাধারণ প্রতিফলনে এটা হচ্ছে, প্রতিসরণে এটা হয়, কিন্তু দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কি হচ্ছে, তাহলে এখানে দেখো এখানে কি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কি, আপতিত রশ্মির সমগ্র অংশটাই আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে। কি বললাম, আপতিত রশ্মির সমগ্র অংশটাই আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে না। কি বললাম, কোনো অংশই, আপতিত রশ্মির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে না, সম্পূর্ণ অংশটাই প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, তার জন্য এটাকে পূর্ণ প্রতিফলন বলা হয়। ঠিক আছে, মানে যতটা আলোক রশ্মি আসছে সম্পূর্ণ আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। সাধারণ প্রতিফলনে কিন্তু এটা হয় না। সাধারণ প্রতিফলনে কি হয়, আলোক রশ্মির কিছু অংশ, আলোক রশ্মি আসলো, কিছু অংশ প্রতিফলিত হলো এবং কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে শোষিত হলো বা প্রতিসৃত হলো।
সাধারণ প্রতিফলনে এটা হয়, ঠিক আছে। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, সম্পূর্ণ অংশই প্রথম মাধ্যমে ফিরে যায়। ফলে এখানে প্রতিসৃত বা প্রতিফলিত আলোর তীব্রতা কী হয়, খুব বেশি হয়, ঠিক আছে। তার জন্য এটাকে পূর্ণ প্রতিফলন বলা হবে। আর অভ্যন্তরীণ কেন বলা হচ্ছে, কারণ এটা দেখো দুটো মাধ্যমে বিভেদ তলে ঘটছে, দুটো মাধ্যমে বিভেদ তলের অভ্যন্তরে ঘটছে না, ঘন মাধ্যম এবং লঘু মাধ্যমে বিভেদ তলের অভ্যন্তরে ঘটছে, তার জন্য এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ, ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এখান থেকে দেখো কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে যতটা পরিমাণে আলোকরশ্মি আসছে ঠিক ততটা পরিমাণে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, তার জন্য এই প্রতিফলনকে বলা হয় পূর্ণ প্রতিফলন। এবং এই কারণে যে অংশ থেকে প্রতিফলনটা হয় সেই অংশটা খুবই চকচকে দেখাবে, মানে এই অংশটা কি দেখাবে, খুবই চকচকে দেখাবে, ওকে। তাহলে এখানে যেহেতু বেশি মানে সম্পূর্ণ আলোটাই প্রতিফলিত হয়ে যাচ্ছে, তার জন্য কি হবে, এই অংশটাকে আপতিত আলো পুরোটাই ফিরে যায় বা প্রতিফলিত হয় বলে সাধারণ প্রতিফলন হচ্ছে কি আলোর তীব্রতাটা বেশি হয়, আর তার জন্য কী হবে, এই যে অংশ থেকে প্রতিফলনটা হবে সেই অংশটাকে চকচকে দেখাবে, তার জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে চকচকে দেখায়, ওকে। তাহলে এখন আমরা একটা সাধারণ এক্সাম্পল জানবো কি, তাহলে একটা কোশ্চিন কি তোমরা তাহলে সাধারণ প্রতিফলন আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে পার্থক্য করে নিবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, ঠিক আছে। সংকট কোণ কাকে বলে, সংকট কোণ গঠিত হওয়ার শর্ত। তাহলে এখন আমরা একটা জিনিস জানবো স্টুডেন্টস, সেটা হচ্ছে জলের ভেতর মানে কচু পাতার উপর জলবিন্দু চকচক করে কেন। কচু পাতার উপর জলবিন্দু তাহলে কোশ্চিনটা বুঝতে পেরেছো আমার, কচু পাতার উপর জলবিন্দু চকচকে করে কেন। কচু পাতার কী লিখলাম, কচু পাতার উপর জলবিন্দু চকচকে করে কেন। তাহলে আমাকে এখন কচু পাতা একটা আঁকতে হবে, কিন্তু সমস্যা আমি কচু পাতা আঁকবো কীভাবে। কেউ হাসবে না আমার ড্রয়িং দেখে, হ্যাঁ তুমি জানো আমি ড্রয়িংয়ে খুব ভালো ছিলাম, তো যাই হোক কেউ হাসছো না, ওকে। আমি একটু জাস্ট সিম্পলভাবে একটা ছবি আঁকলাম, কচু পাতা হলো না, হ্যাঁ যাই হোক কেউ হাসবে না কিন্তু আমাদের ছবিটা দেখে। তাহলে এবার দেখো এটা কচু পাতা, তাহলে কচু পাতার উপরে একটা আমি জলবিন্দু ফেললাম। তাহলে একটা জিনিস তার আগে দেখো, কচু পাতার গায়ে তোমরা কচু পাতা দেখেছো, অনেকে কচু পাতার শাকও খেয়েছো যেমন আমরা খাই। তাহলে কচু পাতার গায়ে অসংখ্য লোম থাকে, অসংখ্য সূক্ষ্ম 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 কী থাকে, লোম থাকে। কী থাকে বললাম স্টুডেন্ট, লোম থাকে। আর ওই লোমগুলোর মধ্যে কি থাকে, বায়ু থাকে, ঠিক আছে। এবার তুমি কি করলে, কচু পাতার উপর কোনো একটা এক ফোঁটা জলবিন্দুকে ফেলে দিলাম, তাহলে কি হলো, জলের ফোঁটার নিচে কি থাকবে, জলের ফোঁটাটার নিচে কি থাকবে বলো, বায়ুর আস্তরণ থাকবে, মানে ওই সূক্ষ্ম লোমগুলোর মধ্যে বাতাসটা আটকে থেকে যাবে, আর ওই বাতাসের উপরে কি জলবিন্দুটা থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে দেখো আমি এবার কচু পাতাটাকে এই জলবিন্দুটাকে একটু বড় করে আঁকার চেষ্টা করি, ওকে। একটু আমরা বড় করে আঁকবো। তাহলে নিচে কি আছে বলো তো, নিচে আছে লোম আছে এবং জলবিন্দু, এটা হচ্ছে জলবিন্দুটা, ঠিক আছে। আর এটা হচ্ছে লোমগুলো যেখানে বাতাস আছে। এবার কোনো একটা আলোকরশ্মি আমার প্রথমে বায়ু মাধ্যম থেকে তোমার আসলো, মানে জলের মধ্যে উপরে আসলো পড়লো। এবার কি হবে, এখানে একটা অভিলম্ব আঁকবে, ফলে কি হবে, আলোকরশ্মিটা লঘু থেকে ঘনতের ফলে অভিলম্বের দিকে বাঁকবে, দিকে বেঁকে প্রবেশ করলো। এবার কি হবে দেখো তো, এবার তোমার কি হবে এখান থেকে, এবার এটা কি জল মাধ্যম, মানে এইটুকুটা কি জল, মানে ঘন মাধ্যম। আর নিচে কি আছে, বায়ু আছে, মানে বায়ুটা কি লঘু মাধ্যম। তাহলে আলোকরশ্মি এবার জল থেকে বায়ুতে প্রবেশ করবে, আলোকরশ্মি জল থেকে বায়ুতে প্রবেশ করবে, মানে ঘন থেকে লঘুতে প্রবেশ করবে। এবং এক্ষেত্রে যদি আপতন কোণটা, মানে এই আপতন কোণটা যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয় তখন কি হবে, আর দ্বিতীয় মাধ্যমে মানে প্রবেশ করবে না, সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার
প্রথম মাধ্যমে ফিরে আসবে, মানে জল মাধ্যমে ফিরে গেল, এখানে আসলো। এবার এখান থেকে কী হবে, আবার জল থেকে বায়ুতে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে আবার কী হবে, ঘন থেকে লঘুতে যাবে, ফলে বায়ুতে প্রবেশ করছে। তাহলে এখন এই পয়েন্ট থেকে যে আলোক রশ্মিটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলো, তাহলে এই পয়েন্টটাকে কি দেখাবে, চকচকে দেখাবে। ওকে, তাহলে একসঙ্গে তো অনেকগুলো আলোক রশ্মি আসে, একটা আলোক রশ্মি আসে কি, কখনো আসে না, অনেকগুলো আলোক রশ্মি আসবে, ফলে অনেকগুলো বিন্দু থেকে এই সমস্ত এই পুরো তলটা থেকে প্রায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। ঘটার ফলে কী হবে, পুরো তলটাকে প্রায় চকচকে দেখায়। অবশ্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে সেই সব আলোক রশ্মিগুলোরই যাদের ক্ষেত্রে আপতন কোণের মানটা সংকট কোণ অপেক্ষা বেশি হবে। ওকে, এই কারণে আমরা তাহলে কচু পাতার উপর জলবিন্দু চকচকে করে। ওকে, এবার একই কারণে জলের ভেতর বায়ুর বুদবুদ চকচকে করে, ঠিক আছে। জলের মধ্যে বায়ুর বুদবুদ কী করবে, চকচকে করবে, ঠিক আছে। তাহলে জলের ভেতর আমি একটা জলের ভেতর বুদবুদ চকচকে দেখায় কেন, জলের ভেতর বুদবুদ চকচকে দেখায় কেন। ওকে, তাহলে এখন জলের ভেতরে বুদবুদ চকচকে দেখায় কেন, আমি কি করলাম, আমি কাঁচের গ্লাস অথবা কোনো একটা বালতি নিলাম। এবার আমি স্ট্র দিয়ে একটা বায়ুর বুদবুদকে ভেতরে প্রবেশ করালাম, তাহলে এটা হচ্ছে বায়ুর বুদবুদটা, তাহলে এটা কি, বায়ু বুদবুদ। ওকে, এবার কোনো একটা আলোক রশ্মি জল থেকে বায়ুর বুদবুদটা উপরে এসে বলো, মানে ঘন থেকে কোথায় আসছে বলো তো, লঘুতে, মানে জল থেকে বায়ুতে আসছে। তাহলে এখানে দেখো এবার কি হবে, এখানে যদি এই আপতন কোণের মানটা, ঘনমাধ্যমের এই আপতন কোণের মানটা যদি সংকট কোণ অপেক্ষা, দুই মাধ্যম বিভেদ তলের সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তখন কি হবে, আলোক রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে কি, মানে বায়ু মাধ্যমে প্রবেশ করবে কি করবে না, সম্পূর্ণভাবে প্রতিফলিত আবার কি হবে, প্রথম মাধ্যমে ফিরে যাবে। ফলে কি হবে, এই অংশে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলো, ফলে এই অংশটাকে চকচকে দেখাবে। এভাবে অনেকগুলো আলোক রশ্মি এসে আপতিত হয়, ঠিক আছে। এভাবে অনেকগুলো আলোক রশ্মি এসে আপতিত হবে, ফলে যদি তাদের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও যদি সংকট কোণের মানটা, মানে আপতন কোণের মানটা যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তাহলে কি হবে, আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ফলে অংশগুলোকে চকচকে দেখাবে। ওকে, তাহলে এভাবে আমরা জানবো তাহলে হিরে চকচকে দেখায় কেন। তাহলে দেখো বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ খুবই কম, প্রায় 24.5 ডিগ্রি। তাহলে বায়ু সাপেক্ষে কী বললাম, হিরের সংকট কোণ খুবই কম, কত, 24.5 ডিগ্রি। কত বললাম, বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ 24.5 ডিগ্রি। ওকে, তাহলে বায়ু সাপেক্ষে হিরের প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে সংকট কোণের মানটা খুব কম হয়। এবার কোনো একটা হিরেকে এমনভাবে কাটা হয় যাতে আলোক রশ্মি যখন, ঠিক আছে, এমনভাবে কাটা হয় যাতে কোনো একটা আলোক রশ্মি হীরের ভেতরে প্রবেশ করার পর যখন হীরের টুকরো থেকে বাতাসে বেরোবে বা বায়ুতে বেরোবে, তখন কি হয় প্রতিসরণ আপতন কোণের মানটা সংকট কোণ অপেক্ষা বেশি হয়, মানে 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়। ফলে কি হয়, তোমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, আবার হীরের মধ্যে ফিরে যায়, ঠিক আছে। তার জন্য হীরেটাকে চকচকে দেখায়। ডায়মন্ড বা হীরে আঁকা আমার পক্ষে খুবই কষ্টকর একটা
ব্যাপার, ঠিক আছে। কারণ ডায়মন্ড কখনো দেখিনি, তার জন্য আঁকাটাও বিশাল কষ্টকর ব্যাপার। তাহলে এমনভাবে কাটা হয় কি সংকট কোণটা সহজেই 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি করা যায়। তাহলে কোনো একটা আলোক রশ্মি ধরো প্রথমে বাইরে থেকে হিলেতে প্রবেশ করেছিল, ঠিক আছে। হিলেতে প্রবেশ করার পরে যখন হিলেতে এবার প্রতিসরণ হয়ে তোমার কোনো একটা তলে এসে আপতিত হলো। এবার যখন এখান থেকে এটা ঘন মাধ্যম, এবং ঘন থেকে যখন লঘুতে যাবে, মানে বাইরে যাবে, তখন কি হবে, এখানে যদি আপতন কোণের মানটা এই সংকট কোণ অপেক্ষা বেশি হয় তখন কি হবে আর ও লঘু মাধ্যমে প্রবেশ করবে না, সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়, আবার হিলের মধ্যেই ফিরে আসবে। তাহলে হিলের কোনো একটা তলে ফিরে আসলো, আবার এখান থেকে কী হবে, ও আবার ভেতরে প্রবেশ করবে সংকট কোণ অপেক্ষা বেশি হলে আপতন কোণের মানটা। তাহলে এভাবে কি হয়, ভেতরে অনেকবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ফলে কি হয়, তোমার যে তলগুলোতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় সেই তলগুলোকে চকচকে দেখায়, ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আরও উদাহরণ জানবো আমরা। সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা বেস্ট প্রাকৃতিক উদাহরণ হচ্ছে মরুভূমির মরীচিকা। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আমরা একটা বেস্ট এক্সাম্পল কি বললাম, মরুভূমির মরীচিকা। ওকে, তাহলে আমরা এখন মরুভূমির মরীচিকাটা জানবো কেমন হবে। মরুভূমির মরীচিকা। তাহলে দেখো মরুভূমিতে মরীচিকাটা কিভাবে তৈরি হয় সেটা আমরা জানবো এখন। তাহলে আমি এখন মরুভূমি আঁকতে হবে, আমাকে কি আঁকতে হয়, এখন আমাকে মরুভূমি আঁকতে হবে, ঠিক আছে। আমি একটা সাহারা মরুভূমি আঁকছি এখন। তাহলে এবার দেখো মরুভূমিতে কি থাকে বলো তো, কি দিয়ে গঠিত মরুভূমি, বালি আর বালি। তাহলে এখানে বালি আর বালি আছে, কি আছে এখানে বলো, বালি আছে, তাহলে বালি দিয়ে গঠিত। ওকে, এবার বায়ু সংলগ্ন অঞ্চলটা, মানে বালি সংলগ্ন বায়ু অঞ্চলটা কি হবে, দেখো মরুভূমিতে বাতাসে বায়ুকণা অনেক থাকে, আর বাতাসে যত বায়ুকণা থাকবে বাতাস তত উত্তপ্ত হবে, ঠিক আছে। ফলে বাতাসটা কী হবে বললাম, উত্তপ্ত হবে। তার জন্য মরুভূমির বালি স্তরটা এবং বালি স্তরের কাছাকাছি অবস্থিত বায়ুমণ্ডলের স্তরগুলো কি হয়, উত্তপ্ত হয়। এখন আমরা একটা কাজ করি যে মরুভূমির উপরের অবস্থিত বায়ুমণ্ডলটাকে অসংখ্য ছোট ছোট অংশে ভাগ করে দিলাম, ঠিক আছে। ছোট ছোট স্তরে আমি কি করলাম, ছোট ছোট স্তরে ভাগ করে দিলাম। ওকে, ছোট ছোট স্তরে ভাগ করে দিলাম। তাহলে এবার দেখো কি এটা হচ্ছে মরুভূমির ভূমিটা, এটা কি বললাম, মরুভূমির ভূমিটা। এবার মরুভূমির ভূমিতে কি বালি আছে, ফলে এই অংশটা খুবই উত্তপ্ত, এবং তোমার এই অংশগুলোতে বালিকণা থাকবে বলে এগুলো উত্তপ্ত হবে। তবে আস্তে আস্তে যত উপরে উঠবা তাপ তত কমতে থাকবে, ফলে শীতল হবে উপরের স্তরগুলো কী হবে, শীতল হবে, মানে ঠান্ডা হয়ে যায়, এবং নিচের স্তরগুলো কি গরম। আর যে স্তরের তাপমাত্রা যত কম তার প্রতিসরাঙ্ক তত বেশি হয়। তাহলে দেখো এই স্তরের তুলনায় এই স্তরটা কি তাপমাত্রা কম, ফলে এই স্তরের তুলনায় এই স্তরটা তাহলে কি ঘন, আবার এটার তুলনায় এটা কি এই স্তরটা কি বেশি ঘন, আবার এটার তুলনায় এটা কি আবার বেশি ঘন, এটা স্তরের তুলনায় এটা স্তর বেশি ঘন, এটা স্তরের তুলনায় এটা স্তর বেশি ঘন। কেন, কারণ এগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে বলে, ঠিক আছে। তাহলে এটার তুলনায় আবার এটা বেশি ঘন। তাহলে তুমি যত উপরে উঠবা তত কি হচ্ছে, তুমি লঘু থেকে ঘনতে উঠছো। ওকে, তাহলে আমার এখানে একটা আমি
কোনো একটা আমার গাছ আছে, বৃক্ষ আছে, ওকে, কোনো একটা বৃক্ষ আছে, এই বৃক্ষ থেকে আমি একটা আলোক রশ্মি নিলাম, বৃক্ষটা থেকে একটা আলোক রশ্মি নিলাম। এই আলোক রশ্মিটা দেখো মাথা থেকে একটা নিলাম, তাহলে এই আলোক রশ্মিটা দেখো উপরেরগুলো কী মাধ্যম বলেছিলাম, ঘন মাধ্যম, নিচেরগুলো লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে কোথায় যাচ্ছে, লঘুতে যাচ্ছে। ঘন থেকে কোথায় যাচ্ছে বললাম, ঘন মাধ্যম থেকে লঘুতে আসছে। ফলে ঘন থেকে লঘুতে গেলে কি হবে, প্রতিসৃত রশ্মিটা কি হবে বলো, অভিলম্ব থেকে দূরে সরবে। আবার কি হলো, আবার দেখো আবার কি ঘন থেকে লঘুতে আসছে, তখন কি প্রতিসৃত রশ্মিটা কি আরও দূরে সরবে, প্রতিসৃত রশ্মিটা কি হচ্ছে, আরও দূরে সরছে। এভাবে দেখো আপতন কোণের মানটা দেখো কি হচ্ছে, বাড়তে থাকছে। বাড়তে বাড়তে যদি আপতন কোণের মানটা যদি বাড়তে বাড়তে দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যায়, তাহলে আপতন কোণের মানটা যদি বাড়তে বাড়তে দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যায়, এই আপতন কোণটা যদি দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যায়, তাহলে কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। ফলে তখন কি আলোটা আর দ্বিতীয় মাধ্যমে যাবে না, ফলে কি হবে, সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। এখন দেখো আলোটা এবার কি হচ্ছে, ঘন থেকে মানে লঘু থেকে ঘনতে যাচ্ছে। ফলে কি হবে, প্রতিসৃত রশ্মি কী হবে, অভিলম্বের দিকে বাঁকবে। অভিলম্বের দিকে বেগে কি হলো, তোমার কোনো একটা দর্শকের চোখে, ঠিক আছে, কোনো একটা দর্শকের চোখে পৌঁছাচ্ছে। তাহলে এটা হচ্ছে দর্শকটা, ওকে, তাহলে দর্শকের চোখে পৌঁছালো। তাহলে এখন দর্শকটা কি করবে, আলো বাঁকা পথটা কি দেখতে পাবে, আলোটা যে বেঁকে গেছে এই বাঁকা পথটা দেখতে পাবে না, ও কি মনে করবে, আলোর সোজা পথটা দেখতে পাবে। ঠিক আছে, আলোর সোজা পথটা দেখবে, ওর মনে হবে কি এখান থেকে, এগুলো থেকে কোনো একটা জায়গা থেকে আলোটা আসছে বলে মনে হবে। ঠিক আছে, মনে হবে কি এই সব জায়গা থেকে আলোটা আসছে বলে মনে হবে। ঠিক আছে, কারণ আমাদের চোখ বাঁকা পথ, আলো বাঁকা পথটা অনুসরণ করতে পারছে না। ফলে কি আমাদের মনে হবে বা পথিকটা মনে হবে কি আলোটা ভেতর মানে আলোটা সোজা পথ কোনো একটা এই বিন্দুগুলো থেকে কোনো একটা জায়গা থেকে আসছে। ফলে কি এখানে কি হবে বলো তো, সমগ্র অংশ থেকে, গাছটার সমগ্র অংশ থেকে আলোটা আসবে। আলোটা এসে কি হবে, এইভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে দর্শকের চোখে পৌঁছাবে, পথিকের চোখে পৌঁছাবে। ফলে কি হবে, পথিকটা এই গাছটার সম্পূর্ণটা অংশ একটা কি হবে, অসৎ বিম্ব এখানে দেখতে পাবে। গাছটার কি বিম্ব দেখতে পাবে, অসৎ বিম্ব দেখতে পাবে। আর মরুভূমিতে কি হয়, ধূলিঝড় হয়। ফলে কি হবে, বাতাসের স্তরগুলো কি কাঁপতে থাকবে, বাতাসের স্তরগুলো কি হবে, কাঁপতে থাকবে। ফলে কি হবে, গাছটাও কাঁপবে। তার জন্য কি হবে, গাছটা কাঁপলে কি হবে, আর বায়ুস্তরগুলো কাঁপার ফলে আলোক রশ্মিগুলো কাঁপতে থাকবে। কাঁপতে থাকার ফলে এখানে যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বটাও কাঁপতে থাকবে। এবার তোমরা জানো কি পুকুরের পার্শ্বে যদি তুমি দাঁড়াও তাহলে পুকুরের গাছগুলো কি হয়, নড়ে না, নড়ে। তাহলে জলের মধ্যে অবস্থিত যে ছবি তৈরি হয় গাছগুলো, সেই ছবিগুলো বা প্রতিবিম্বগুলোও নড়ে। তাহলে তখন পথিক কি মনে করবে, পথিক মনে করবে তাহলে গাছের নিচে একটা জলস্তর আছে, গাছের আশেপাশে একটা জলাশয় আছে, আর ওই জলাশয়ে কি হচ্ছে, গাছটার ছবি তৈরি হয়ে প্রতিবিম্ব তৈরি হয়ে গাছটা নড়ছে। ফলে পথিক কী করবে, দ্রুত ওই জলাশয়ের দিকে ছুটে আসবে, কিন্তু দেখতে পাবে, কাছে এসে দেখতে পাবে না ওখানে জল নেই। ঠিক আছে, ও তাজ্জব হয়ে যাবে। ঠিক আছে, ও অবাক হয়ে যাবে। তাহলে এটাই দৃষ্টিভ্রম হচ্ছে, মরুভূমির দৃষ্টিভ্রম বলা হয়। আর এই ঘটনাটাকে বলা হবে মরুভূমির মরীচিকা। ওকে, তাহলে মরুভূমির মরীচিকাটা তোমরা সবাই খুব ভালোভাবে করবে। ওকে, মরুভূমির মরীচিকা কীভাবে গঠিত হয় এটা সবাই ভালোভাবে করছো। এরপরে আমাদের আরও কয়েকটা জিনিস থেকে গেল। ঠিক আছে, তাহলে আমরা পরের ভিডিও যখন আপলোড করব তখন বাকিগুলো আমরা দিয়ে দিব তোমাদের। তাহলে আজকের মতো এইটুকু থাকুক। তাহলে
স্টুডেন্টস, আমি যতটা পড়ালাম আজকে সেগুলো খুব ভালোভাবে পড়ে নিবা। এগুলো খুব ভালো জিনিস, ভালো বোঝার জিনিস ছিল। আর আশা করি সবাই বুঝতে পেরেছ, কারো কোনো প্রবলেম আশা করি হয়নি। বুঝতে পেরেছো তো সবাই? বাহ, গুড, সবাই বুঝতে পেরেছ। বাহ, এটার জন্যই আমাকে তোমাদের পড়াতে খুব ভালো লাগে, সবাই অল্পতেই বুঝে যাও। ওকে, কেউ বুঝতে না পারলে আমাকে আবার জানাবে, তখন আমি চেষ্টা করব। ওকে, ঠিক আছে, বাই।